ব্লাস্ট সংলাপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাহিদা আফরোজ সুমি। বাংলাদেশ ষড়ঋতুর দেশ, একই ধারে আমরা এটাও বলতে পারি বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ কবলিত একটি দেশ। আমরা আসলে প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করেই প্রতিনিয়ত এগিয়ে চলছি এবং এখন মনে হয় যে আসলে এই দুর্যোগ আমাদের জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই তো আমরা যে কোনো পরিস্থিতিতেই নিজেদেরকে সামলে নিতে পারি। তবে এই দুর্যোগ যে শুধুমাত্র আমাদের পরিবেশকে বিধ্বস্ত করছে এমন নয়, এই দুর্যোগ আমাদের জীবনকেও কখনো কখনো বিধ্বস্ত করে তোলে এবং আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেই জায়গাটাতে দাঁড়িয়ে আমাদের চিন্তা হয় যে এখানেও আমাকে একটু ভালো করে বেঁচে থাকার জন্য আমার একটু সচেতন থাকা দরকার। এবং সেই সচেতনতার জায়গাগুলো নিয়েই কথা বলতে আজকে আমরা এসে উপস্থিত হয়ে গেছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, সামাজিক কাঠামোতে প্রান্তিক অবস্থানে থাকা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত নারীর অধিকার বিষয়ক আলাপচারিতা। এবং এই আলাপচারিতায় আজ আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। আমাদের সাথে রয়েছেন লিপি রহমান, যিনি নির্বাহী পরিচালক বাদাবন সংঘ, এবং তার পাশাপাশি রয়েছেন মনীষা বিশ্বাস, যিনি সিনিয়র গবেষণা কর্মকর্তা ব্লাস্ট। দুজনকে স্বাগত জানাচ্ছি। দুজনে ভীষণ মিষ্টি হাসির মানুষ এবং আমরা যেটা বলছিলাম যে আসলে প্রাকৃতিক দুর্যোগ আমাদের জীবনের এমন একটা অংশ হয়ে উঠেছে যেখানে এই হাসিটা নিয়েও আমরা এগিয়ে যাই। তবে আমাদের জীবনে আসলে নানা রকমের ঘাত প্রতিঘাতের সাথে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কিছু কিছু বিষয় রয়েছে যেখানে আসলে সচেতনতা দরকার। সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। শুরুতেই আমি একটু লিপি আপু আপনার কাছে জানতে চাই যে প্রাকৃতিক দুর্যোগ থেকে যেই ধরনের সমস্যাগুলো হয় এবং সেখানে যদি কোনো লিঙ্গভিত্তিক সহিংসতার বিষয় আশয় থাকে, এই সহিংসতার ধরনগুলো আসলে কেমন হয়? ধন্যবাদ সুমি। আজকে বহুল আলোচিত এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার যে অবতারণা হয়েছে সেখানে আমাকে আহ্বান জানানোর জন্য। তো আমি বাদাবন সংঘ যখন থেকে কাজ করছি তখন থেকে আমরা আসলে জলবায়ু নিয়ে এবং জলবায়ুর পরিবর্তনের কারণে, বিশেষ করে যেহেতু বাদাবন সংঘ নারী এবং কিশোরীদের অধিকার নিয়ে কাজ করে, সেখানে সহিংসতা প্রতিরোধ, সহিংসতা বিষয়ে সচেতনতা এবং কি কি কারণে নারীরা সহিংসতার শিকার হয়ে থাকে এবং সেখান থেকে তারা কিভাবে পরিত্রাণ পায়, এগুলো নিয়ে যেহেতু কাজ করছি। জলবায়ু, আমি যে এলাকায় কাজ করি ওটি একটি জলবায়ু জনিত কারণে সব মানুষের জীবনে যে প্রভাবগুলো পড়ে সবচেয়ে বেশি ওই এলাকায়, কারণ মোংলা এবং আপনারা জানেন সুন্দরবনের কাছাকাছি কোস্টাল বেল্ট এরিয়ায় যেখানে এখানে একটা যেই সম্প্রদায়ের মানুষগুলো রয়েছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং সেখানে নারী এবং কিশোরীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো ওখানে আমরা জানি বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে সপ্তমে আছেন, এখন অনেক ক্ষতিগ্রস্ত একটি দেশ। এবং সেখানে প্রান্তিক পর্যায়ে বা যারা একদম বলছি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো নারীরা যেহেতু আমরা দেখছি এখনো তারা অনেক ধরনের সমান অধিকার থেকে বা অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, এই জন্য জলবায়ু পরিবর্তনের কারণে তাদের জীবনে অনেক প্রভাব পড়ছে। তার অন্যতম একটি দিক হচ্ছে সহিংসতা, যেটা তাদের জীবনে এবং শিকারটা হচ্ছে এইভাবে যে আমি দেখছি যে জলবায়ু পরিবর্তনের কারণে কি হচ্ছে ওখানে। আমরা যে দেখছি, আমি যদি যে এলাকায় কাজ করি সেই এলাকার কথা বলি, একটা লবণাক্ততা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ যে সমুদ্রের যে মানে ইয়েটা বেড়ে যাচ্ছে, উচ্চতা বেড়ে যাচ্ছে, সেখানে পানিটা একদম আপনার ভূমিতে এবং যে মিষ্টি পানি সেটার সাথে মিশে যাচ্ছে এবং মানুষের পানি, একটা খাবার পানি এবং প্রতিদিনকার ব্যবহার্য যে পানি, সেটার একটা খুবই স্কেয়ারসিটি বা এটার খুব একটা অপ্রতুলতার দেখা দিয়েছে। সেখানে কি করছে মানুষ, তাহলে সে খাবার পানি জোগাড় করতে হবে। খাবার পানিটা জোগাড় করছে কে করছে? নারী। পুরুষরা তো অন্যান্য কাজে ব্যস্ত থাকে এবং তারা এই কাজ করতে ইচ্ছুক নয়। তো অনেক দূরবর্তী এলাকায় নারী এবং কিশোরীরা পানি আনতে যায়। তো সেখানে দেখা যাচ্ছে যে পানি নিতে যাওয়ার সময় এবং আনার সময় আমরা সকলেই জানি যে তারা নানা ধরনের হয়রানির শিকার হন। সেখানে নানা ধরনের সহিংসতা হয় তার কে কেন্দ্র করে, সেটা একটা বিষয় আছে। এবং সেখানে অনেক কিছুই হয়, মানে শারীরিক, মানসিক এবং শেষ পর্যন্ত দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাকে হরণ করে নিয়ে যাচ্ছে বা ধর্ষণের শিকারও হচ্ছে অনেক নারী। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ দিনে অনেক সময় এটা হয়তো কখনো সকালে যাচ্ছে, কখনো সন্ধ্যায় যেতে হচ্ছে। এবং সেটার সাথে এখন পারিবারিক সহিংসতা আসি, যখন পানিটা আনতে যাচ্ছে তখন তো তার প্রতিদিনকার ঘরের কাজ যে সেগুলো ব্যাহত হচ্ছে, রান্না বান্না দেরি হয়ে যাচ্ছে।
সে তিনি সঠিক কিন্তু সময়ে খাবার না পাচ্ছে পেলে না, আবার ঘরে সেখানে কর্তার কর্তার মাথা ঠিক থাকে না। মাথা ঠিক থাকে না এবং সেখানে তিনি সহিংসতার শিকার হচ্ছেন, জি। সেটা একটা আছে। আরেকটা হচ্ছে যে কিশোরী যারা, তারা যখন মানে পড়ালেখা, যেহেতু দারিদ্রতা দেখা দিচ্ছে, কারণ তারা যে চাষবাস করতেন বা উৎপাদনের সাথে জড়িত ছিলেন, সেই কাজগুলো তো ব্যাহত হচ্ছে জলবায়ুর কারণে, কারণ লবণাক্ততার কারণে মাটি নষ্ট হয়ে গেছে, ঝড় জলোচ্ছ্বাস এগুলো তো আছেই। তো এখন দেখা যাচ্ছে যে দারিদ্রতার কারণে পুরুষ যে ওখানে শহরে চলে আসছেন অনেক কাজে, এবং নারী তার মানে দেখা যাচ্ছে 4-5টা বাচ্চা নিয়ে একসাথে আছে। এখানে মেয়েটার পড়ালেখাটাই আগে বন্ধ হয়ে যাচ্ছে, এবং বাল্যবিবাহ যেটা, যেহেতু এত একটা তরুণী বা একটা কিশোরী বয়সী মেয়েকে ঘরে রাখাটা আসলে তাদের, যে তার মায়েরা যেহেতু শুধুমাত্র যে পানি আনতে যাচ্ছে তা না, তারা অনেক নানাবিধ কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, কারণ তাকে তো ইনকাম করতে হবে, কারণ অনেক সময় হাজবেন্ডটা বা স্বামীটা ফিরছে না, তখন হচ্ছে এই সংসার দেখার জন্য তাকে বাইরে থাকতে হচ্ছে। এখন মেয়েটাকে রেখে যাওয়া সেফ না, বিয়ে দিয়ে দিলে মনে করছে সে সেফ, কিন্তু সেখানে কি হচ্ছে, অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার কারণে মেয়েটা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। আমি আসছি ওই কথাটায়। তো এখন দেখা যাচ্ছে সেই মেয়ে কিন্তু দেখা যাচ্ছে 1-2টো বাচ্চা হওয়ার পরে হাজবেন্ড আর রাখতে চাচ্ছে না, সে আবার মায়ের ঘরে ফিরছে। তা সেটাও কিন্তু একটা সহিংসতার ইয়ে। এবং সেখানে আরেকটা, আমি লবণাক্ততার কারণে যেটা হচ্ছে যে একজন নারী 7-8 ঘন্টা কিন্তু পানির সাথে তারা যুদ্ধ করছে, কারণ মাছ ধরছে ওখানে। তাতে কি হচ্ছে, তার কিন্তু নানাবিধ শারীরিক যে সমস্যাগুলো আপনি বলছিলেন, স্কিনের সমস্যা হচ্ছে, তার যে যৌন প্রজনন ক্ষমতা এটা কমে যাচ্ছে, কারণ তার ভ্যাজাইনাল যে ইনফেকশন এটা হচ্ছে খুব বেশি, এবং তার যে জরায়ুর যে ক্যান্সার, জরায়ুর মুখে যে ক্যান্সার, সেটা খুব বেড়ে গেছে। তো এইসবের কারণে দেখা এই যাচ্ছে সকল কারণে তো তিনি শারীরিকভাবে যেহেতু সুস্থ থাকেন না, মানসিকভাবেও তিনি সুস্থ থাকেন না, এবং সেটাও একটা সেটা মানে তার হচ্ছে তার প্রতি যে সহিংসতার একটা অন্যতম কারণ। কারণ তখন হাজবেন্ড বলছে যে আমি আরেকটা, সে আরেক বিয়ে করছে, এরকম আমি এরকম পেয়েছি কয়েকজনকে, যে মানে 1-2টো না 8টা বিয়ে পর্যন্ত তিনি করেছেন। শুধুমাত্র সেটার কারণে না, যে ওই হাজবেন্ড আর কি বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে শুধু যে তার অ্যাট্রাকশনের কারণে হারাচ্ছেন তা সেজন্য না, সে মনে করছে যে নারীরা যে বিভিন্ন জায়গায় কাজের সাথে জড়িত, মানে উনি, এটা আসলে অন্য ডাইমেনশনের একটা আলোচনা, সেখানে উনি ওই ওয়াইফ যারা ইনকাম করছে তারা তাকে দিচ্ছে, এরকম আর কি, সেটা একটা আছে। মানে নানা রকমের বাধা বিঘ্নর পরে আবার এই ধরনের পারিবারিক যে বিষয়গুলো, সেখানেও নারীরা আমি আসলে এই ভীষণ রকমের। আবার কিশোরী যেটা, সে তো অল্প বয়সে মা হয়ে যাচ্ছে, সেখানে মা হয়ে যাওয়ার পরে সে কিন্তু আবার কি একটা মানে সে তার কাজের সাথে, সে পড়ালেখা যেহেতু করেনি, সে একটা খুব ভালো কাজের সাথে যুক্ত হতে পারছে না। এখানে দেখা যাচ্ছে যে অনেক সুযোগ সন্ধানী লোক ওখানে থাকে, তারা বলে যে আমি তোমার মেয়েটাকে ভালো কাজ দিব বলে, হয়তো অনেক সময় ঢাকায় এনে কোনো বাড়িতে কাজেও দিল, অনেক ক্ষেত্রে পাচারের শিকার হয়ে যাচ্ছে তারা। মানে এটার একটা বড় চক্র আছে, এটা নিয়েও আমরা ওখানে অনেক কাজ করছি। তো এইভাবে নারীরা নানাবিধ সহিংসতার শিকার হচ্ছে। কিন্তু এগুলো যে প্রাকৃতিক কারণে, জলবায়ুর কারণে, পরিবর্তনের কারণে এই যে লিঙ্কেজগুলো হচ্ছে সহিংসতার, এটা আসলে অনেক জলবায়ু নিয়ে অনেক আলোচনা হচ্ছে, নারীর জীবনে অনেক প্রভাব পড়ছে, অনেক আলোচনা হচ্ছে, কিন্তু ওই যে ক্লাইমেট ইন্ডিউসড বা উদ্ভূত যে পরিস্থিতির কারণে নারীর জীবনে যে সহিংসতাগুলো তৈরি হচ্ছে, এটা আসলে আমরা খুব একটা ভাবছি না বা আমরা ওইভাবে আলোচনা করছি না। ওইভাবে আলোচনায় না আসার কারণে আসলে এই জায়গাগুলোতে যারা সহিংসতা করে থাকেন তারা আসলে সাহসও পেয়ে যান। আমি এই জায়গায় মনীষাদির কাছে একটু আসতে চাই, যে আসলে এই যে আপু যেই বিষয়গুলোকে তুলে ধরলেন, আসলে এই জায়গাগুলোতে বাংলাদেশে বিদ্যমান কি কি ধরনের আইন রয়েছে, আইনি সহযোগিতা নারীরা যদি চায় তারা আসলে কিভাবে পেতে পারে? ধন্যবাদ লিপি আপু, অনেক পুরো পিকচারটাই আসলে তুলে এনেছে যে উপকূলীয় এলাকাতে নারীরা আসলে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। আইনে আসলে জাতীয় আইনগত সহায়তা প্রদান আইন রয়েছে, যেখানে কিনা বলা হচ্ছে যে আপনি যদি চান তাহলে এই প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা এনএলএসও, এরপরে হচ্ছে ডিলেক আছে, ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন। সো ওই জায়গাটাতে আপনি গিয়ে হচ্ছে বিনামূল্যে আইনি সহায়তাটা পেতে পারেন। এবং এই যখন হচ্ছে পারিবারিক সহিংসতার কথা যেটা বলছেন, পারিবারিক সহিংসতা নিরোধ আইন রয়েছে, বাল্যবিবাহ নিরোধ আইন রয়েছে, সেই সাথে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশ বর্তমানে
আবার নতুন করে সংশোধন করা হয়েছে। সো এই আইনগুলো কিন্তু প্রপারলি এই সমস্ত সহিংসতাকে অ্যাড্রেস করে। কিন্তু এইখানে যে জিনিসটা হয়, আমরা অনেক ক্ষেত্রেই এই উপকূলে যে নারীরা আছেন, আমরা যেটা চিন্তা করি যে প্রথমে আমার মৌলিক যে চাহিদাগুলো আছে সেগুলোকে নিয়েই আসলে আমার চিন্তা ভাবনাটা সবসময় থাকে। আইনের আশ্রয় নেওয়াটা আমার জন্য খুব একটা মনে হয় আমার জন্য বিলাসিতা। তো এই জিনিসগুলোতে আমরা যখন এই খুলনাতে আমাদের ইউনিট অফিস আছে, এবং আপু যেটা বলছেন যে মানব পাচারের ব্যাপারগুলো, এবং সেই সাথে বাল্যবিবাহের ব্যাপার, এবং সেই সাথে পারিবারিক সহিংসতার ব্যাপারগুলো, আমরা আমাদের কাছে যখন এই ধরনের মামলাগুলো বা ঘটনাগুলো আসে, অনেক ক্ষেত্রেই আসলে এই জিনিসগুলো খুব একটা আসে না। প্রথমত যতখানি আসেও ওরা আসলে অ্যাডভাইস নেয়, কিন্তু পরবর্তীতে আসলে মামলাগুলোকে কন্টিনিউ করার মতো সামর্থ্য বা মানসিক স্ট্রেংথ আসলে ওনাদের থাকে না। সো আইনের মতো করে অনেকগুলো আইন কিন্তু বলা হচ্ছে, যে পারিবারিক সহিংসতা আইন যেটি আছে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের, ওখানে কিন্তু মানসিক নির্যাতনের কেউ ওখানে আমলে নেওয়া হচ্ছে, বলছে যে ইন্টিমেট পার্টনারের মাধ্যমে যদি মানসিক নির্যাতন, আর্থিক নির্যাতন বা শারীরিক নির্যাতন হয়, তাহলে এগুলোকে পারিবারিক সহিংসতা আইনের মধ্যে অ্যাকোমোডেট করা হচ্ছে। কিন্তু তারপরও কি আমি অ্যাজ এ নারী একদম ওই উপকূল থেকে এসে আমি কি আসলে আইন পর্যন্ত যেতে পারছি কিনা? আমার নাগরিক জাতীয় পর্যায়ে থেকে এবং বিভাগীয় পর্যায়ে এনএলএসও ডিলেক্ট থাকা সত্ত্বেও, এবং ওখানে বিভিন্ন কমিটি থাকা সত্ত্বেও, এবং বলছে যে তোমার আসলে মামলা করতে কোনো ধরনের টাকা পয়সায় খরচ হবে না, কিন্তু তারপর আমি আসলে ওখানে যেতে পারছি না। সো আইনের জায়গা থেকে কিন্তু অনেকগুলো আইন আছে, এবং বর্তমানে যে নারী ও শিশু নির্যাতন দমন অধ্যাদেশটি রয়েছে, ওখানে কিন্তু তদন্ত করার সময়টাকে আরেকটু ছোট করে নিয়ে আসা হয়েছে, পানিশমেন্টগুলোকে আরেকটু বাড়িয়ে দেওয়া হয়েছে। আইনগত দিক থেকে আসলে বাংলাদেশে যে কয়টা বিষয় এখানে উঠে আসলো লিপি আপুর কথাতে, তার প্রত্যেকটা ক্ষেত্রে আসলে আইনি সহযোগিতা পেতে পারে একজন নারী, কিন্তু আসলে তিনি যে যাচ্ছেন না এই সহযোগিতাটা নেওয়ার জন্য। যেমন কিছুক্ষণ আগে আপু বলছিলেন যে একজন ব্যক্তি 8টা পর্যন্ত বিয়ে করেছেন, তো তার যে এই 8জন স্ত্রীর ধরেন 7জন স্ত্রী, তারা তো ভুক্তভোগী। আর 8 নাম্বার যিনি, তিনিও আসলে বলতে পারেন না যে 9 নাম্বার আর একজন স্ত্রী আসবে কিনা। বা যেটা বলছিলেন যে আসলে শারীরিক অক্ষমতার কারণে হোক বা তার শারীরিক অস্বস্তিতার কারণে হোক, একজন পুরুষ বহু বিবাহের চেষ্টা করছেন বা ঝুঁকছেন। এই সকল জায়গাগুলোতে যেহেতু আমাদের আইনি সহযোগিতা রয়েছে, কিন্তু নারীরা কেন যাচ্ছে না? দুজনের কাছে আমি জানতে চাই, সহযোগিতা কেন চাচ্ছে না, বাধাটা কোথায়? হ্যাঁ, আচ্ছা, যেহেতু উনি তো আসলে আইনের লোক এবং ভালো করে বলতে পারবেন, কিন্তু আমার যে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা থেকে বলছি। হ্যাঁ, মানে আপনারা যিনি খুশি হবেন যে বাদাবনও কিন্তু আইনি সহায়তা দিচ্ছে আর কি মাঠ পর্যায়ে, এবং আমাদের প্যানেল লয়ার আছেন। তো আমরা যখন কাজ করতে গিয়ে দেখেছি যে কেন তারা আসলে, আমি যে এলাকায় বা যে এলাকায় আসলে জলবায়ুর পরিবর্তনের কারণে মানুষের জীবন খুব ক্ষতিগ্রস্ত, সেই সকল মানুষের কাছে কিন্তু মানে আমরা এখানে মানে যেভাবে চিন্তা করছি, ওরা মানে কি বলবো, যে অনেকে দেখা যাচ্ছে যে ওখানকার যে ইভেন কোনো এই পারে নদীটা পার হয়ে এসে কোনোদিন একটা বাসে বা একটা রিক্সায় ওঠেনি, তাদের যে শুধু ভ্যানেই সারা জীবন চলাফেরা করেছেন, ওইটুকুই তাদের গণ্ডি। তাহলে তার কাছে কিন্তু ওই তথ্যটাই যাচ্ছে না যে তোমার জন্য এই আইনগুলো আছে এবং তুমি এভাবে প্রয়োগ করতে পারো। কারণ তারা তো সবসময়, আমরা তো পুরুষতান্ত্রিক সমাজেই বড় হয়েছি, কারণ তার কাছে এই তথ্যগুলো তো আসলে পৌঁছানোটা কেউ নেই না, ইচ্ছাকৃতভাবেও অনেকে পৌঁছায় না। হ্যাঁ, যেহেতু পরিবার থেকে তো যেহেতু একটা ওই রকম থাকে, মেয়েদেরকে তো এত জানার দরকার নাই, তার তো অ্যাওয়ারনেসটা নেই, সচেতনতা নাই। এখন তোমার তো জানা দরকার নেই, তুমি ঘরে থাকবে, ঘরের কাজ করবে, পানি আনবে, রান্না বান্না করবে, এটাই তোমার কাজ। এর বেশি আইন জেনে তোমার তো আসলে হবে না। কিন্তু ওখানকার সন্তানরা, মেয়ে বাচ্চারা যারা আছে, তারা কি পড়াশোনার সাথে সম্পৃক্ত হয় না? হ্যাঁ, এখানে আমি একটু বলে নিই যে বাল্যবিবাহের শিকার হচ্ছে কেন, ঝরে পড়ছে কেন। ওখানে কিন্তু যে আমি সেদিন একটা গেলাম, মাঠে গেলাম কাজ করতে, তখন আমি বলছি যে আপনাদের বাচ্চারা কি স্কুলে যাচ্ছে কিনা, বললো স্কুল আছে অনেক দূরে, মানে ওই এলাকা থেকে, যে কিন্তু এখন আমি যদি কাজে যাই, ওরা স্কুল থেকে আনবে, কেউ তো একা একা আসতে পারবে না, এই জন্য দিই না, এই ঝামেলাটা এড়ানোর জন্য। হ্যাঁ, ধর্ষণের শিকার হওয়ার একটা চান্স থাকে। বললাম ওর বাবা নিয়ে যাবে, ওর ভাই নিয়ে যাবে, বললো যে এরকম লোক তো কেউ নেই, সবাই তো কাজে চলে গেছে, বা বাবা তো ঢাকায়, বা বাবা অন্য শহরে চলে গেছে। এখন আমি যদি ওরে এই সময়টা নিয়ে আসা যা করি, তাহলে আমার এই 4 ঘন্টা চলে যাবে, এই টাকাটা আমার কে দিবে?
কিন্তু আমরা তো জানি যে ধরেন আপনারা যেমন কাজ করছেন এর পাশাপাশি আসলে অনেক সংগঠন রয়েছে, অনেক এনজিওস রয়েছে যারা আসলে তাদেরকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছেন, কিন্তু তাদের কাছে এই যে মেসেজগুলো পৌঁছানোর ক্ষেত্রে কি আসলে সামাজিক কোনো বাধা কি রয়েছে? না, আমরা যখন কাজ করতে গিয়েছি, হ্যাঁ, তখন শুরুতে একটু আসলে ওই যে সময় নষ্ট হবে, আমি তো একটু না, অসুবিধা নেই, please go তো ahead. আমি বলে শেষ করে মনীষার কাছে দিয়ে দিব। তো যখন কাজ করতে গিয়েছি আমরা তো আসলে দল নিয়ে দলবদ্ধ করে তারপরে তাদেরকে একজন একজন করে যেহেতু জানাতে পারবো না, বসেছি। তখন ওনাদের একটা ছিল, অস্বস্তি ছিল যে আমি এত সময় আসবো, তাহলে আমার একটা সময় নষ্ট হবে বা আমার ঘরে কাজ করতে পারবো না। কিন্তু যখন দেখলেন যে না, তারা কিছু জানছেন, মানে এই তথ্য আমাদের যখন কর্মীরা যাচ্ছে তারা কিছু লিখিত নিয়ে যাচ্ছে, তাদেরকে তথ্য দিচ্ছেন, তারা কিছু কিছু সাপোর্ট পাচ্ছেন এবং তাদের আসলে জানার ফলে তাদের উপকারও হচ্ছে। কেমন আমরা যে সার্ভিস প্রোভাইডারদের সাথেও আমরা কথা বলছি, যে সার্ভিসটা যে ওই যে মনীষা বলছিলেন ওনারা তো জানেন না বা যেতে পারেন না, কিন্তু আমরা যাতে ওনাদের কাছে পৌঁছে দিতে পারি সার্ভিসটা। তো এরকম আমরা স্বাস্থ্য সেবা যারা দেন তাদের সাথে কথা বলেছি, আমরা যে আইনি সহায়তা যারা দেন তাদের সাথে কথা বলেছি। তো এইভাবে আমাদের যে কর্মীরা আছে তাদের গিয়ে গিয়ে কি সমস্যা আছে এই বিষয়গুলো তুলে আনছেন আমাদের প্যানেল লয়ার বা আমাদের যারা সরকারি কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলে। কারো যদি এই যে আমরা মৎস্যজীবী নারীদের সাথে কাজ করি, জেলে কার্ডের বিষয়ে কথা বলেছি, মানে পাওয়ানোর ব্যবস্থা এবং স্বাস্থ্য সেবা যাতে সহজে একজন নারী পেতে পারেন সেই ব্যবস্থা হয়তো কিছু কিছু সবাই পাচ্ছেন না, হয়তো এখনো অনেক অনেক কাজ করতে হবে আসলে। এবং এই তথ্যগুলো আসলে আমরা অনেক পৌঁছে কাজ দিচ্ছি। করতে হবে, এই জায়গাটাতেও আমি আসবো, কিন্তু মনীষা আপুর কাছে জানতে চাই যে এই যে মাঠ পর্যায়ে কাজ করতে যে লিপি আপারা অনেক কিছু জানছেন, আপনারাও আসলে অনেক বছর ধরে অনেক বছর ধরে আসলে নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং তাদেরকে আইনি সহযোগিতা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এত এত আইন থাকা সত্ত্বেও কেন তারা সচেতন হচ্ছে না? বাধাটা কোথায়? আপনি কি মনে আমার করেন? কাছে মনে হয় দীপাপুর কথাতে সাবটেক্সট হিসেবে যদি বলি, এই মানুষগুলোর আসলে সার্ভাইভাল ইনস্টিংক্ট অনেক বেশি গাঢ়। যে কথাটা বলছেন যে আমার একবেলার ভাতের সংস্থান করার জন্য আমার পুরো দিন যদি আমি কোর্টে গিয়ে চলে যাই, তাহলে আমার পরের দিন আমার খাবার চিন্তাটা চলে আসবে। আমি পরের দিন হয়তো কিছুই না খেয়ে হয়তো আমার থাকতে হবে। এটা একটা জিনিস। এবং এই যে একদম প্রত্যন্ত জায়গা থেকে আমার কোর্টের যদি হিয়ারিং হয়, তাহলে আমার আসলে ওখানে পর্যন্ত যাওয়াটা আমার জন্য খুবই টাফ, এবং আমি হয়তো অনেক ক্ষেত্রে জানিও না যে আজকে আমার কোর্টে হিয়ারিংটা হচ্ছে। সো ওই জায়গাটাতে ইভেন সরকারের জায়গা থেকে অনেকগুলো অনলাইন ব্যবস্থা কিন্তু এখন বর্তমানে যেটা বলা হচ্ছে যে বর্তমানে ক্রিমিনাল প্রসিজারকে আবার সংশোধন করে বলা হচ্ছে সমনের ক্ষেত্রে আপনি যদি অনলাইন কাউকে টেক্সট করেন বা ইমেল করেন, তাহলেও ওইটাকে সমন হিসেবে গণ্য করা হবে। এখন আমি ওই মানুষটা হয়ে আমার কাছে যদি মোবাইলে মেসেজটাও আসে, তাহলে হয়তো আমি জানবো না যে আমার কাছে আজকে কোর্টে হিয়ারিং আছে, আমার যেটা কি মেসেজটা কি বাংলায় হবে? হ্যাঁ, বাংলায় হবে এবং এটা ওই আদালত থেকে এটা প্রেরণ করা হবে। সো এই যে জিনিসগুলো আছে, সরকার থেকে হয়তো ওনাদেরকে আদালত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটা প্রচেষ্টা আছে, কিন্তু সেই জিনিসটা মানে যেটা আমি বলছিলাম যে আমার মৌলিক অধিকারটাকে নিশ্চিত করার পরে হয়তো আমি আইনের আশ্রয়টা নিতে যাচ্ছি, ওই লাক্সারিটা আমার কাছে আছে। মানে কোথাও কোথাও গিয়ে কি লিপি আপু মনীষা আপু দুজনের কাছে জানে যে কোথাও গিয়ে কি আসলে ব্যাপারটা এই যে নির্যাতন, এটা আমার সাথে হবে এই টাইপের একটা মানে মানসিকতা তৈরি হয়ে গেছে কি এরকম? মানে আমাদের শুধু ওই মানে জলবায়ুর কারণে ও সকল নারী না, আমরা ওভারঅল যে আমি ঢাকায়ও অনেক নারীর সাথে কথা বলে দেখি যে স্বামী একটু মানে বলতেই পারে বা আমার পার্টনার আমাকে বলতেই পারে, বকা দিতেই করছে। হ্যাঁ, শোনা যায় হ্যাঁ, যে খালাম্মা একটা মাই দিতেই পারে। হ্যাঁ, সারাদিন কষ্ট করে এসে মন মেজাজ ঠিক থাকে না, এক্স্যাক্টলি, ভালো তো উনি বাসে, এরকম একটা এটা মারতেই তো, স্বামী তো মারবে, অন্য কেউ তো মারছে না। ভালোবাসতে তো স্বামীই বাসছে। বা বাইরে যখন তো সে নির্যাতনের শিকার হচ্ছে বা যে ইভটিজিং এর শিকার হচ্ছে বা যে নানাবিধ যে আমরা বলি যে সহিংসতার শিকার হচ্ছে, সেখানেও কিন্তু বলা হচ্ছে যে আসলে মেয়েটা না গেলেই পারতো না। আমরা বলি না যে ওর পোশাকটা কেন এরকম পরেছিল, বা আমার মেয়েটা বা ওই মেয়েটা না গেলেই তো এই সময় পারতো, ওইখানে তো আমাদের মেয়েরা যায় নাই, ও কেন গেছে? রাইট, সেক্ষেত্রে আসলে সে শিক্ষা গ্রহণের জন্য যাক আর জীবন জীবিকার জন্য যাক, তখন এসে আসলে
মেয়েটার প্রতি মানুষ বেশি দোষারোপ করতে শুরু করে, রাইট? কিন্তু আপা আসলে পরিবর্তনগুলো তো আসলে এই পরিবর্তনের কথা আজকেই বসে বলছি তেমনটা নয়। এই পরিবর্তনের কথা আসলে বহু কাল ধরে বলা হয়ে আসছে। কিন্তু এই যে নারীর প্রতি আমাদের একটু ভিন্ন রকমের দৃষ্টি, এটাও কি আসলে একটা নারীকে আইনি সহযোগিতার পাওয়া থেকে কোনোভাবে আটকাচ্ছে? লাইক আমি একটা জায়গায় যাব, আমি আমার স্বামীর বিরুদ্ধে কথা বলবো, বা যেই মানুষটা হয়তো আমাকে টিজ করছে বা টিজ করছে, সে হয়তো আমার চেয়ে একটু উচ্চ পর্যায়ের, তার সম্পর্কে যে আমি এরকম বলতে যাব, তারপরে তো আসলে আদালতে গিয়েও আমাকে শুনতে হবে কেন আমি ওখানে গিয়েছিলাম, কেন করছিলাম। এই ব্যাপারগুলোও কি আসলে নারীদেরকে দমিয়ে রাখে কিনা, বা এই যে প্রান্তিক পর্যায়ের যে নারীরা আছে তাদেরকে দমিয়ে রাখে কিনা? হ্যাঁ, অবশ্যই। আমরা ইংলিশে যদি বলি যে একটা ভিকটিম ব্লেমিং এবং শেমিং একটা বিষয় আছে, এটা নারীদের ক্ষেত্রে খুবই প্রয়োগ করা যায়। কারণ হচ্ছে যখন সে তার স্বামীর বিরুদ্ধে বা অন্য কোনো শক্তিশালী কোনো কারো বিরুদ্ধে যখন বলতে যায়, তখন তো দেখা যায় যে যেটা বললাম যে তুমি তো ভালো না, কারণ অন্য মেয়েদের সাথে তো হচ্ছে না এটা, বা তোমার স্বামী তো তুমি তাহলে বাবা, সে যখন তার স্বামীর বিরুদ্ধে বলবে বা মামলা করবে, বা সে কোথায় যাবে? সে বাবার বাড়ি, বা তার তো আসলে আর কোথাও যাওয়ার জায়গা নেই। সে যেহেতু অতটা মানে নিজের সচ্ছল নাই, তখন দেখা যাচ্ছে সে কিন্তু কারোর না কারোর উপরে কি হয়ে যাচ্ছে, পরনির্ভরশীল হয়ে যাচ্ছে। যেহেতু আবার, এবং আমরা হয়তো যারা আমরা আইনি সহায়তাটা দিচ্ছি, তারাও ওইভাবে তাকে প্রোটেকশনেরও মানে ইয়েটা আমাদের রাষ্ট্রেরও আমি জানি না, ওইভাবে হয়তো ব্যবস্থাটা নেই। তখন সে দেখা যাচ্ছে দ্বিতীয়বার সে আবার নির্যাতনের বা সহিংসতার শিকার হওয়ার একটা চান্স সে ভয় পায়, যে আমি তো আসলে যদি তার বিরুদ্ধে কথা বলি, যে আমি তো আছি, দেখা যায় যে আমার পরিবারের অন্য সদস্যরাও এটা সহিংসতার শিকার হবে। তো এই জন্যই চেপে যায়, এবং লোকলজ্জা, ভিকটিম ব্লেমিং শেমিং বললাম। এবং শহরের ক্ষেত্রে দেখা যায় যে ট্রোলিং, যেটা এখন খুব বেশি, ভিকটিমকেই সেই ট্রোল করা হয় এবং নানাবিধ তাকে সেটা আসলে যে কোনো পর্যায়ের নারীদেরকেই আসলে এত বেশি ট্রোলিং এর শিকার হতে হয় যে তখন মনে হয় যে থাক নাই বা বললাম। কিন্তু এই থাক না নাই বা বললামের জায়গাটা থেকেই আসলে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এই বের হয়ে আসার ক্ষেত্রে আসলে আমাদের তো অনেকগুলো আইনের কথা মনীষাদি যেমন করে বলছিলেন, যে নারী নির্যাতন মামলা যেটা বা আইন যেটা, তারপরে বাল্যবিবাহ নিরোধ আইন যেটা, এই সকল কিছু থাকার পরেও কি আসলে এটার প্রসিডিওরের মধ্যে কোনো রকমের কোনো পরিবর্তন আপনারা এক্সপেক্ট করেন কি না, যাতে করে আসলে নারীরা আরো সহজে এই জায়গাগুলোতে যেতে পারে বা তারা এবেইল করতে পারে যে কোনো সহায়তা? আমরা যে জিনিসটা দেখি সাধারণত, এই ধরনের ধর্ষণ সংক্রান্ত যদি ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে যে জিনিসটা হয়, এই জিনিসটাকে আদালত পর্যন্ত না নিয়ে এসে অভিভাবকদের যেটা কনভিনিয়েন্ট মনে হয়, যে এটা যদি আদালতের বাইরে কোনোভাবে মীমাংসা করে ফেলা হয়। এবং এই ক্ষেত্রে আরো একটা যে ব্যাপার, সেটা হচ্ছে যে আমি একজন ভুক্তভোগী হিসেবে যেটা বললেন, ভিকটিম ব্লেমিং বা ভিকটিম শেমিং এর ব্যাপারটা, এবং আমার আসলে প্রাইভেসিটা আসলে কতখানি, আমরা দেখি যে অনেক ক্ষেত্রে এই ধরনের নারীরা যখন ধর্ষণের শিকার হচ্ছেন, তখনই আসলে ওনার পরিচয়গুলো খুব একদম চাউরভাবে প্রকাশ হচ্ছে সবখানে। তো সেই জায়গা থেকে আমার একটা ভয় আছে। সো আইনের জায়গা থেকে যেটা করা হয়েছে বর্তমানে, নারী শিশু নির্যাতন দমন অধ্যাদেশ যেটি 2025-এ বর্তমানে করা হয়েছে, সেখানে যেটা বলা হচ্ছে যে পুলিশ যদি কোনোভাবে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কোনোভাবে এই ধরনের মীমাংসাকে যদি প্রণোদনা দেন, সেক্ষেত্রে কিন্তু ওনার বিরুদ্ধে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। এটি একটি। সেকেন্ড যেটা বলা হচ্ছে সেকশন 14, আমি যদি ভুল না করে থাকি, যে এই ধরনের ভুক্তভোগীদের যদি কোনো পরিচয় প্রকাশ করা হয়, ব্যক্তিগত তথ্য যদি প্রকাশ করা হয়, সেটি হোক কোনো সংবাদ মাধ্যমের মাধ্যমে, সেটি হোক কোনো অনলাইনের মাধ্যমে, তাহলে কিন্তু তাকে পানিশমেন্ট, শাস্তি মানে কারাদণ্ড এবং জরিমানা উভয়ই দেওয়া যাবে। সো এই জিনিসগুলো কিন্তু বর্তমানে আইনের মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে। এবং কয়েকটা জায়গাতে কিন্তু যেটা বলছিলাম, রিসেন্টলি এনএচআরসির একটা অধ্যাদেশ পাশ হয়েছে, যেটাকে বলা হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ। এবং এই অধ্যাদেশে এই মানবাধিকার কমিশনকেও কিন্তু অনেকটা এম্পাওয়ার করা হচ্ছে, যে এই ধরনের যদি হিউম্যান রাইটস ভায়োলেশনের কোনো ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে কিন্তু এই হিউম্যান রাইটস কমিশন ইন্টারভিন করতে পারবে এবং ওনার
উনি কিন্তু তদন্ত করতে পারবে, যেটি আগে ছিল না। সো এই পুরো ডাইনামিক্সটা কিন্তু এবং ওখানে প্রত্যেকটা জায়গাতেই এই মার্জিনালাইজ কমিউনিটি যাদের কথা বলছে, এবং তার মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে এফেক্টেড যে নারীরা আছে তারাও কিন্তু অ্যাকোমোডেট, এবং এই পুরো সবাইকে কিন্তু নিয়েই এই আইনগুলোকে পরিবর্তন করা হচ্ছে। এখন যদি আমি বাস্তবায়নের দিকে আসি, সম্প্রতি আমরা একটা জায়গাতে গিয়েছিলাম যে 2 ফিঙ্গার টেস্ট ব্যান করা হয়েছে এটা 2017 সালে একটা ডিসিশনের মাধ্যমে, হাইকোর্টের ডিসিশনের মাধ্যমে। এবং ওটা আসলে আমরা রোল আউট করতে চাচ্ছি, দেখতে চাচ্ছি যে আসলে হেলথ মিনিস্ট্রি থেকে একটা নোটিফিকেশনের মাধ্যমে প্রত্যেকটি সরকারি বেসরকারি হাসপাতালে কিন্তু এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে, এবং এটা জারি করা হয়েছিল। কিন্তু তারপরেও আসলে কতখানি এটা ব্যবহার হচ্ছে, এবং ওখানে আমরা বরিশালে গিয়ে এইটা নিয়ে যখন আলোচনা করছিলাম তখন আসলে অনেকের মধ্যে এই স্বাভাবিকভাবে এটা নিয়ে যখন আলোচনা করছিলাম নারী শিশু নির্যাতন দমন আইনে আলোচনাটা উঠছে, এবং আমরা দেখছিলাম যে অনেকের ক্ষেত্রেই এই যে নতুন করে আইনটা সংশোধন হয়েছে, নতুন করে আইনটাতে আরো অনেক কিছু যুক্ত হয়েছে, যারা আইন প্র্যাকটিসও করছে তাদের আসলে এই ধারণাটা নাই। মানে আমার কাজই হচ্ছে আইনের সাথে সারাদিন লেগে থাকা, আমি একজন আইনজীবী হিসেবে। আমার যদি ওই ধারণাটাই না থাকে তাহলে আমি কিভাবে ওই মানুষটাকে গিয়ে বলবো যে তোমার জন্য আসলে এই জিনিসগুলোকে পরিবর্তন করা হয়েছে। সো এটা আরেকটা জিনিস যে আমি এজ এ স্টেক হোল্ডার বা আমি এজ এ সার্ভিস প্রোভাইডার এম আই ওয়েল অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট যে এতগুলো আইনের মধ্যে আসলে কি কি মাল্টি লেয়ার সেক্টরে অ্যাড্রেস করা হয়েছে। সো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কি প্রচারের ক্ষেত্রেও কোথাও একটা অবশ্যই ঘাটতি রয়ে গেছে কি? অবশ্যই প্রচারের অ্যাওয়ারনেসটা আসলে এখনো আমাদের মানে অ্যাওয়ারনেস এর তুলনা নাই। অ্যাওয়ারনেসটা আপনারা একদম মাঠ পর্যায়ে, যেটা যিনি বলছেন আইনজীবী জানেন না বা হাসপাতালগুলোই জানেন না যে 2 ফিঙ্গার্সটা নিষিদ্ধ হয়েছে। তো এটা আর কি এইগুলো হচ্ছে যেই সহায়তাগুলো, এই আইনি সহায়তাগুলো আছে যে একদম প্রান্তিক পর্যায়ে মানুষের জন্য, এগুলো আসলে আমরা যারা আসলে মাঠ পর্যায়ে কাজ করি আমাদের দায়িত্ব, এবং আমরা করেও থাকি, কিন্তু আমরা তো একা সবকিছু পারবো না। কিন্তু মাঠ পর্যায়ে এগুলো পৌঁছে দেওয়ার, সচেতন করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তখন যখন সচেতন হব আমি জানবো যে আসলে আমার এই সুবিধাগুলো পাওয়ার আমি যোগ্য, এবং এগুলো হতে আমি যে আমাকে আবার নিয়ে ট্রোল করবে বা ভুক্তভোগী আমাকে নিয়ে করবে তারও শাস্তি পাওয়ার যোগ্যতা আছে, মানে সেও যোগ্য শাস্তি পাওয়ার। তাহলে কিন্তু আমি একটু হব, মানে নিঃশ্বাস ফেলবো শাস্তির, যে না আমি আসলে সত্যি সত্যি আইনি সেবাটা পাবো। তাহলে এখন কি করতে হবে, আমাদের আসলে মাঠ পর্যায়ে কাজ করতেই হবে, এবং প্রান্তিক পর্যায়ে গিয়ে তাদের সচেতনতা করতেই হবে, এবং তাদেরকে এই সার্ভিস দেওয়ার বিষয়গুলোকে নিশ্চিত করতে হবে। এবং সেক্ষেত্রে যারা মাঠ পর্যায়ে আমরা কাজ করছি, শুধু আমরা না, যারা আইন তৈরি করেন, প্রয়োগ করেন, এবং ব্লাস্ট যে একটা ভালো কাজ করছেন, খুবই ভালো কাজ করছে আর কি। তো এখানে আমার মনে হয় সবাই মিলে যদি আমরা কাজ করে যাই তাহলে আমার মনে হয় যারা ভুক্তভোগী বলছি আমরা, তারা সঠিকভাবে এই ক্ষেত্রে যেমনটা আসলে দুজনই বলছিলেন যে এখানে বিদ্যমান আইন যা আছে সেটা যথেষ্ট একজন নারীকে আসলে প্রোটেক্ট করার জন্য বা তাকে সহযোগিতা করার জন্য, এমনটাই আসলে আমি যতটুকু বুঝি। যদি বাস্তবায়ন হয় তাহলে অনেকটাই অ্যাড্রেস হয়। এই যে যদিটা কেন থেকে যায়, এটার একটা উদাহরণ যদি আমি দিই, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, এটি করা হয়েছিল যাতে করে একজন ধর্ষণের ভুক্তভোগী নারী সেই সেন্টারে এসে সমস্ত ধরনের সেবা সে পেতে পারে। আমরা জানি যে এটি একটি বাইরের দেশের প্রণোদনার ফলে এটা খুব অ্যাক্টিভ ছিল, কিন্তু পরবর্তীতে এই ফান্ডটা চলে যাওয়ার পরে এটা প্রায় মৃত। এবং ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার নিয়ে আসলে অনেক মানে এইটা একটা ভালো একটা এজেন্সি ছিল এই মানুষগুলোকে হেল্প করার ক্ষেত্রে। তো সেই জায়গা থেকে, এবং ভিকটিম সাপোর্ট সেন্টার যেটা, সেই এই দুটো জিনিস এই দুটো জিনিসকেই আসলে সার্ভাইভার সেন্ট্রিক অ্যাপ্রোচের মাধ্যমে এই মানুষগুলোকে সাহায্য করার কথা। সো ওই জায়গাগুলোকে এই যে স্টেক হোল্ডার্স বা এই যে অর্গানাইজেশনস বা মেকানিজমস গুলোকে তৈরি করা হয়েছে, পরবর্তী কেন আমরা এগুলোকে কন্টিনিউ করতে পারি না, এই যে ভালো ভালো প্র্যাকটিসেস গুলোকে কেন আমরা কন্টিনিউ করতে পারি না। আরেকটা উদাহরণ দেই, কেন করতে পারি না সেটা কি আমরা জানি? কেন করতে পারি না, হয়তো এখানে একটা সদিচ্ছার বড়ই অভাব থেকে যায়। এবং সেকেন্ড যে জিনিসটা এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে যে জিনিসটাতে
অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা হয়তো একটা জিনিস ডিসিশন নিয়ে নেই, কিন্তু পরবর্তীতে এটা আসলে কতখানি প্র্যাকটিক্যালি আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা সম্পর্কে আমার কোনো ধরনের প্ল্যান থাকে। সুন্দর সমাধান কিন্তু আপনি এখানে বসে বলছেন। এই যে সমাধানের জায়গাগুলো বা আসলে যাদেরকে আমরা সচেতন করতে চাই, তারা যেন সুন্দর একটা ভবিষ্যৎ পায়, সুন্দর একটা জীবনকে যাপন করতে পারে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। সো আমাদের এই যে জায়গাগুলোতে আসলে ফাঁকা রয়ে গেল, যে জায়গাগুলোর কারণে আসলে তাদের আর আমাদের মাঝখানে, তাদের এবং আইনের মাঝখানে একটা ফাঁকা, এই জায়গাগুলোকে ভরাট করার জন্য আমরা নাগরিক, জনসাধারণ এবং সেই সাথে আইন প্রণেতা যারা রয়েছেন, তারা সবাই যদি একত্রিত হয়ে কাজ করি, কাজের স্কোপগুলো কোথায় শর্টলি যদি জানি, কিভাবে কাজ করবেন? আমার মনে হয় এখন জলবায়ু পরিবর্তন প্রথমেই লিপাপু বলেছেন যে সপ্তম দেশ আমরা, এবং জলবায়ুর দিক থেকে আমরা অনেক ভালনারেবল। এবং খুব ইন্টারেস্টিং, আমরা যখনই আলোচনাটা করছি ব্রাজিলে একটা কনভেনশন হচ্ছে এই জিনিসটা নিয়ে। যদিও আমরা ভুক্তভোগী, কিন্তু আমরা আসলে আন্তর্জাতিক জায়গা থেকে আমাদের আসলে রিপ্রেজেন্টেশনটা অনেক ভালো, এবং অনেক জায়গাতে আমরা একটা রোল মডেল হিসেবেও কাজ করি, যেভাবে আমাদের যেটা বলছে দুর্যোগ প্রশমন ব্যবস্থাপনা যেগুলো আছে। কিন্তু তারপরও সব এই জিনিস যখন আমরা মোটা দাগে এই কথাগুলো বলছি, তখন কিন্তু নারীদের ব্যাপারটা নিয়ে খুব স্পেসিফাইড কোনো কিছু আসলে বলা হয় না। দুর্যোগ যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান যেটি আছে, সম্প্রতি না, এটা গত 2-3 বছর আগে এটা করা হয়েছিল, এবং কিছু নীতিমালা আছে যেখানে কিনা কমিটিগুলোর কথা বলা আছে, এবং সেখানে আসলে নারীদের অংশগ্রহণ, নারীদের অংশগ্রহণগুলো আছে, কিন্তু তারপরেও দেখা যায় যে কোনো না কোনোভাবে এদেরকে আসলে পিছিয়ে রেখে বড়ভাবে একটা পুরুষ সেখানে যে সহিংসতার কথাও আসে না, সেখানে আপনার যৌন প্রজনন স্বাস্থ্য সমস্যা হচ্ছে প্রকট, সেটাও আসে না, শুধুমাত্র কিছু উপর দিয়ে ভাষা একদম। এখানে যে জিনিসটা খুব দরকার সেটি হচ্ছে আসলে যে নীতিগুলো আছে সেগুলো নিয়ে আসলে মানুষজনকে জানানো, এবং আইনের যে জায়গাগুলো আছে অবশ্যই এই মানুষগুলোর জন্য ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ দরকার, এবং সেজন্য হয়তো যে যাতায়াত ভাতার ব্যাপারগুলো হয়তো আইনগত সহায়তা প্রদান আইনের মধ্যে ইনক্লুড করা হয়েছে। কিন্তু তারপরও যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপু যেটা বললেন যে বটম টু টপ অ্যাপ্রোচটা খুব দরকার, এই মানুষগুলোর ভয়েসগুলো শোনা খুব দরকার। কেন এই মানুষগুলোর প্রজনন স্বাস্থ্য খুব নেসেসারি একটা জিনিস, সেটা নিয়ে আসলে কথা হবে না, সেটা নিয়ে কথা বলা দরকার। তাহলে সমাজের সকল স্তরের মানুষরা এবং সেই সাথে যারা আসলে নীতি নির্ধারক আছেন, যারা আসলে আইনজীবীরা রয়েছেন, আপনারা যারা সমাজকর্মীরা রয়েছেন, সকলেই যদি একত্রিত হয়ে কাজ করি তাহলে আসলে এই জায়গাগুলোর উন্নয়ন সম্ভব, এবং সেই দিকে এগিয়ে যাওয়াটাই আমাদের মূল লক্ষ্য। দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আজকে দুর্দান্ত একটা সময় কাটালাম আপনাদের সাথে, এবং অনেক কিছু আমিও জানতে পারলাম, আমি শিওর যে আমাদের দর্শকরাও জানতে পারলো। দুজনেই ভীষণ ভালো থাকবেন। দর্শক যারা রয়েছেন তাদের কাছে বলতে চাই যে আসলে ব্লাস্ট সংলাপ কেন আজকে আবার নতুন করে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, এগুলো তো আমরা সবাই জানি। বারবার করে কথা বলাটা খুব দরকার, কারণ আসলে কথা যখন আমরা বলবো তখন সমস্যা একটা সময় গিয়ে সমাধানের পথ বাতলে সেদিকেও এগিয়ে যাব। কারণ আমরা সবাই চাই সর্বস্তরের মানুষরা, বিশেষ করে নারীর অংশে যারা আমরা রয়েছি, তারাও যেন সবার সাথে একত্রিত হয়ে ভালো থাকতে পারি, সুন্দর একটি জীবনকে যাপন করতে পারি, সেটাই হচ্ছে মূল লক্ষ্য। সবাই খুব ভালো থাকবেন। ব্লাস্ট সংলাপে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি।